সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মানবাধিকার মানুষের জন্মগত মৌলিক অধিকার। এটি সকল পরিস্থিতিতেই অপরিবর্তনীয়। স্থান, কাল, পাত্রভেদে একজন মানুষ যেখানেই জন্মাক না কেন, মানবাধিকার তার জন্য সমভাবে প্রযোজ্য। মানুষের এই অধিকার নিয়েই আন্তর্জাতিকভাবে সারা দেশেই মানবাধিকার দিবস পালিত হয়। সেই উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এই আয়োজন। আজকের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট কানিজ কাউসার, অতিরিক্ত সরকারি কৌশলী এবং মানবাধিকার কর্মী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আপনার কাছে আসছি যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের উদ্দেশ্য কি, এটা আপনি আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু বলুন। ধন্যবাদ। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে জাতিসংঘ তৈরি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমন একটি যুদ্ধ হয়েছিল যার মাধ্যমে মানবতাকে একেবারে পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য পুরা বিশ্বব্যাপী যে মানুষের যে মর্যাদা, মানুষের যে ডিগনিটি, সেটিকে সমুন্নীত করবার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস করা হয়। এখানে একটা জিনিস আমাদেরকে বলা উচিত যে এটি ছিল ইউনিভার্সাল ডিক্লারেশন, অর্থাৎ পৃথিবীর উন্নত অনুন্নত, পৃথিবীতে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যত কালার বর্ণ ধর্মের মানুষ আছে, প্রত্যেকে এই অধিকারটি পাবে একজন মানুষ হিসাবে, এবং একজন মানুষ যে অধিকারটি পাবে সেটি তার জন্মগত। এবং এই মানবাধিকারকে সমুন্নত করার জন্য, বিশ্বব্যাপী পরিচিত করার জন্য 10 ডিসেম্বর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসটি অ্যাকসেপ্টেড হয়। সেই জন্য ওই 10 ডিসেম্বর জাতিসংঘের তত্ত্বাবধানে যে পুরো পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের মাধ্যমে প্রত্যেক বছর আমাদেরকে স্মরণ করে দেওয়া হয় আমাদের অধিকারের বিষয়টি, এবং সেরকম রাষ্ট্রকেও স্মরণ করিয়ে দেয় নাগরিকের অধিকার কতটুকু সমুন্নত রাখা হয়েছে। পুরো টোটাল মানবাধিকার বিষয়টি আসলে প্রগ্রেসিভ রিয়েলাইজেশন। প্রগ্রেসিভ রিয়েলাইজেশন হচ্ছে এটি কোনো জোরপূর্বক বিষয় নয়। এটি হচ্ছে যে মানবাধিকার এমন একটি বিষয়, এটি মানুষের অন্তর্নিহিত অধিকার, এটা মানুষের সাথে লেগেই আছে। প্রত্যেকের কিন্তু সার্বজনীন কিছু অধিকার রয়েছে। সেই অধিকারগুলোকে সমুন্নত রাখার জন্য এই 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়। এখানে আমি আরেকটা বিষয় বলা দরকার, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে মানবাধিকার হচ্ছে সার্বজনীন, ইউনিভার্সাল, কিন্তু আপনি দেখবেন যে এই মানবাধিকারের প্র্যাকটিস বা অনুশীলন এক এক দেশে এক এক রকম। সেখানে দেখা যাচ্ছে উন্নত দেশগুলো তারা অধিকার বেশি চর্চা করে, এবং অনুন্নত দেশগুলোতে অধিকার ভুলুণ্ঠিত হয়, ভায়োলেশন হয়। সেই জন্য এখানে পর্যায়ক্রমে আস্তে 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 মানবাধিকার রক্ষা করবার জন্য এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। এবং টোটাল মানবাধিকার দিবসের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে আমরা যে অধিকারগুলোতে এগ্রি করেছি, আমরা বলেছি যে হ্যাঁ এই অধিকারগুলো মানুষের অধিকার, এগুলোকে আমরা চিহ্নিত করেছি, এবং এই অধিকার সুনিশ্চিত করার জন্য রাষ্ট্র নিজেই কনসেন্ট দিয়েছে এবং সম্মতি দিয়েছে। সেই অধিকারগুলো সঠিকভাবে পালন করবার জন্যই হচ্ছে মানবাধিকারের উদ্দেশ্য। আমাদের অ্যাডভোকেট কানিজ কাউসারের কাছে আসব। আমাদের স্যার তো একদম সামগ্রিক একটা ধারণা দিলেন। আপনি কি আমাদেরকে যে এই যে 1948 সালের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা সম্পর্কে স্পেসিফিক একটু বলবেন কিনা, যে কি কি রাইট আমাদের সেখানে ঘোষণাপত্রে আছে?
এই যে স্যার তো খুব সুন্দর করে বলেছেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সম্পর্কে। এটি আসলে 1948 সালের 10 ডিসেম্বর এটা জাতিসংঘের সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। আমরা প্রতি বছর এটা পালন করছি এবং আমাদের সার্বজনীন যে মানবাধিকারের জন্য যেই ঘোষণাপত্রটা, এটাতে 30টা ভাগ আছে, হ্যাঁ, এবং যেটা আমাদের জাতিসংঘের আমরা যারা চুক্তিবদ্ধ, যারা সেখানের সদস্য, আমরা সবাই সেটা পালন করতে বাধ্য। এই 30টা ধারার মধ্যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের কথা বলার যেটা মত প্রকাশের স্বাধীনতা বললাম, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, ধর্ম বর্ণ ভেদে সব ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে সবার জন্য যাতে সমান অধিকারটা নিশ্চিত করা যায়, সেই অধিকারের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এটা আমরা এখন প্রতি বছর এটা চর্চা করছি, দিবস হিসাবে পালন করা হচ্ছে এবং আমরা অনেকগুলো প্রতি বছরেই আমরা অনেকগুলো কাজ করছি এবং আমাদের হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশে হিউম্যান রাইটস ফাউন্ডেশনও ওটার মাধ্যমে, ঘোষণাপত্রের মাধ্যমে দেশব্যাপী কাজ করে যাচ্ছেন এবং সারা বিশ্বে এই জাতিসংঘের যে আমাদের এই ঘোষণাপত্রটা হয়েছে, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটা হয়েছে, সেটা আমাদের পালন করতে হচ্ছে এবং 10 ডিসেম্বর সার্বজনীন ঘোষণাপত্রের মাধ্যমেই আমরা হিউম্যান রাইটস ডেটা আমরা পালন করছি। অর্থাৎ যে অধিকারগুলো সেখানে ঘোষণা করা হয়েছে সেগুলোকে আপনারা বাস্তবায়নের কাজগুলো করছেন। মানবাধিকার এবং মৌলিক অধিকার বিষয়টা আমাদের সংবিধানে আছে। সাধারণ মানুষের বোঝার ক্ষেত্রে একটা এখানে পার্থক্যটা কি, সেটা যদি আমাদেরকে তুলে ধরতেন যে কোনটা মৌলিক অধিকার, কোনটা মানবাধিকার। একটি হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার। আমরা যে অধিকারের কথা বলি, একজন নাগরিক হিসাবে রাষ্ট্র তার আইনের মাধ্যমে যে স্বীকৃত অধিকারগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে সাধারণ অধিকার বা মৌলিক অধিকার। সেটা আইন দ্বারা স্বীকৃত হতে হবে। সেই আইনটা কনস্টিটিউশন হতে পারে এবং আদালতের সিদ্ধান্ত হতে পারে, বা যে একটা আইন প্রণয়নের যে কোনো উপাদানের মাধ্যমে যেই ধরনের এই অধিকারগুলো স্বীকৃত হয় সেটি হচ্ছে এই অধিকার বা মৌলিক অধিকার। আমরা যদি বাংলাদেশের কনস্টিটিউশন দেখি, বাংলাদেশের কনস্টিটিউশন সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে আমাদের মৌলিক অধিকার কতগুলো। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদেরকেও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়েছে বাংলাদেশের কনস্টিটিউশনের স্বীকৃত রাইটস হচ্ছে আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কিন্তু আপনি যদি কনস্টিটিউশনকে সঠিকভাবে দেখেন, সেখানে কিন্তু আমাদের অধিকারের ভেতরে 18টি অধিকারের কথা বলা হয়েছে। সেখানে আমাদের ভোটাধিকারের কথা বলা আছে, আমাদের রাজনৈতিক অধিকারের কথা বলা আছে, আমাদের মত প্রকাশ করার অধিকার কথা বলা আছে। টেকনিক্যালি এবং প্র্যাকটিক্যালি কেন জানি আমাদের সিটিজেনকে ওই অধিকারগুলোর কথা একটা যে ওইটাও যে আমার একটা মৌলিক অধিকার সেটা সেখানে বলা হয়নি। আর মানবাধিকারের যে বিষয়টা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে যে 30টা সেকশনের মধ্যে অধিকারকে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে আমরা কনসেন্ট দিয়েছি বা আমরা স্বীকৃতি দিয়েছি যে এই 30টি অধিকার থাকতে পারে। কিন্তু এটির মানে এই নয় যে ওই অধিকারগুলো একটা রাষ্ট্র মানতে বাধ্য। যখনই রাষ্ট্র ওই অধিকারগুলোকে আইনে রূপান্তরিত করবে তখন ওই রাষ্ট্র ওইটা করতে বাধ্য, তখন লিগালি কি বাউন্ড। যেরকম মৌলিক অধিকার ভায়োলেশন হলে আপনি কোর্টে যেতে পারবেন, আপনি ওইটা একবারে লিগালি বাউন্ড। আর ইন্টারন্যাশনাল মানবাধিকারের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকারের ক্ষেত্রে যেটা হয়, আমরা দেখলাম যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসটা যখন আমরা কনসেনসাস করলাম, তখন সেখানে এবার 2টি মৌলিক কোভেন্যান্ট হয়। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, অর্থাৎ যে নাগরিক এবং রাজনৈতিক অধিকার একজন নাগরিকের, সেটা 1966-এ এবং 2 অপশনাল প্রটোকল সেখানে হয়। তারপরে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এটা 2 ভাগে যদি আমি বিভক্ত করি, তাহলে আপনি দেখবেন যে আপনি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে আপনি কনসেনসাস দিলেন, তাহলে এই 2টার দরকার কি? এই 2টার দরকার হচ্ছে এই জন্য যে এই 2টা কোভেন্যান্টে যারা পার্টি হয়েছে, যারা এই 2টা কোভেন্যান্ট সাইন করেছে এবং সাইন করে আবার বসে থাকেনি, নিজেদের পার্লামেন্টে আইনে রূপান্তরিত করেছে, তখন তাদের মধ্যে পরিপূর্ণ বাধ্যবাধকতা হচ্ছে এই অধিকারগুলো তারা কি করবে? ইমপ্লিমেন্ট করবে। আমি এই মোটা দাগে যে বিষয়টি আমি বলার চেষ্টা করেছি যে এটা রাষ্ট্র নিজেই ডিউটি বিয়ারার। ডিউটি বিয়ারার হচ্ছে এখানে জনগণ, তারা হচ্ছে তাদের অধিকারটা কার দ্বারা ভায়োলেট হবে? তাদের অধিকারটা ভায়োলেট হয় থার্ড পার্টি দ্বারা। সেই ভায়োলেশন থেকে রক্ষা করবে কে? রাষ্ট্র।
রাষ্ট্রের রেসপন্সিবিলিটি হচ্ছে দুরকম। একরকম হচ্ছে যে রাষ্ট্রের কনস্টিটিউশন বা আইন দিয়ে যে অধিকারগুলোকে আপনি একটু আগে বললেন মৌলিক অধিকার স্বীকৃতি দিয়েছে সেগুলোকে এনশিওর করা, অন্যদিকে আন্তর্জাতিক যে আইনগুলো আছে সে আইনের পার্টি হয়ে, আমি দুটির কথা বলেছি, এখানে আপনার মাইনরিটি রাইটস আছে, ডিসেবিলিটি রাইটস আছে, উমেন্স রাইটস আছে, সিডও আছে, নানা ধরনের রাইটস আছে। যতটাতে আপনি সাইন করবেন ওখানে উল্লেখিত প্রত্যেকটা অধিকার আপনি জনগণের সমুন্নত রাখতে হবে। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে আমরা এই মানবাধিকার দিবসে আমরা যদি দেখি তাহলে জনগণের অধিকার ভায়োলেশন করে কে? রাষ্ট্র নিজে হচ্ছে ডিউটি বিয়ারার, উনি রেসপন্সিবিলিটি রাষ্ট্রের নিজের, কারণ রাষ্ট্র নিজেই কনসেন্টও দিয়েছে এবং এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। সাইনও করেছে এবং সেটাকে রেটিফাইও করেছে। রাষ্ট্র দায়িত্ব নিয়েছে জনগণের মানবাধিকার রক্ষা করার। এখন আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে থার্ড পার্টি থেকে মানবাধিকার রক্ষা করা তো দূরের কথা, রাষ্ট্র নিজেই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখেছি মানবাধিকার ভায়োলেশন লিপ্ত হয়েছে। সেই জন্য আজকের এই 10 ডিসেম্বরের যে আলোচনায় বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকার রক্ষায় এবং যে সার্বজনীন যে মানবাধিকার বা মানবাধিকার দিবসের তাৎপর্য অনেক গুণ বেড়ে যায়। অ্যাডভোকেট কানিজ কাউসারের কাছে আসব। এখন আপনি তো মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন, বাংলাদেশ রাষ্ট্রের কথা, আমাদের এই যে ফারাকের কথা বলছেন, যে আন্তর্জাতিক মানবাধিকারের যে মানদণ্ড এবং বাংলাদেশ রাষ্ট্রের অবস্থা নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের আমরা একটা ফ্যাসিবাদী শাসন অতিক্রম করেছি, 5ই অগাস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশের তৈরি করার একটা সুযোগ পেয়েছি। আমার প্রশ্ন হলো যে এই ফ্যাসিবাদী শাসন আমলে আপনারা যারা মানবাধিকার কর্মী কাজ করেছেন, আপনাদের দৃষ্টিতে সেই সময়ের মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল? প্রায় আমাদের গবেষণায় দেখা যাচ্ছে 1772 জনের গুমের, যাদেরকে গুম করা হয়েছে তাদের পরিবাররা অভিযোগ দিয়েছে এবং 300 পরিবার এখনো নিখোঁজ। আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি মানবাধিকারটা গত 17 বছর ভুলণ্ঠিত হয়েছে। প্রথম দিকে অতটা না হলেও পরবর্তীতে কিন্তু ভয়াবহ আকার ধারণ করা হয়েছে। আমাদেরকে শুধুমাত্র মানবাধিকার কর্মীরা না, আসলে কেউই বোধহয় স্বাভাবিকভাবেই বাংলাদেশের নিঃশ্বাসটা ফেলতে পারে নাই। আপনি ডিজিটাল অ্যাক্ট দিয়ে আপনি কথা বলার স্বাধীনতাটা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেও দেখা গেছে যে কেউ কোনো একটা স্ট্যাটাস দিয়েছে অথবা বক্তব্য রেখেছে, সেটার জন্য তাকে গুম করা হয়েছে অথবা তুলে নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে বলে মামলা দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও কিন্তু অনেক কাজ গত টার্মে না করলেও পরবর্তীতে আমরা করেছি। যেমন আমাদের হিউম্যান রাইটস ফাউন্ডেশনে জিয়া হাবিব ভাইয়ের নেতৃত্বে, যেটা প্রদীপ কুমার অনেকগুলো হত্যা করেছে এবং মেজর সিনহা হত্যা, যেটা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। সে যে রাওজানে সম্ভবত দু ভাইকে হত্যা করেছিল এবং তাদেরকে মামলাও করতে দেয়নি। এটা কিন্তু হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে এই মামলাটা পরিচালনা করা হচ্ছে এবং এই মামলাটা কিন্তু এখনও হিউম্যান রাইটস ফাউন্ডেশন পরিচালনা করছে। সবচেয়ে বড় বিষয় ছিল গত টার্মে ফ্যাসিস্ট আমলে আপনি যেটা প্রশ্ন করেছেন, আমাদের গুমের ঘটনাটা তো বললাম। তাছাড়া রাজনৈতিক দলের উপরে যে দমন নিপীড়ন, বিরোধী দলরা কিন্তু কখনোই প্রকাশ্যে রাজনীতি, অনেকটা গুপ্ত রাজনীতি হয়ে গেছিল। যে নির্বাচনটা আমরা পরপর 3টা নির্বাচন দেখেছি যেটা মানবাধিকার হরণ করা হয়েছে। আমরা একবার রাতের নির্বাচন দেখেছি এবং আমরা মানবাধিকার কর্মীরা আওয়াজ উঠালেও আমরা ব্যাপকভাবে আমরা কিন্তু কাজটা আন্তর্জাতিকভাবে করেছি। আমরা রাষ্ট্রীয়ভাবে কিন্তু নিগৃহীত, নির্যাতিত হওয়া হয়েছে এবং আমরা শেষে যেটা দেখলাম জুলাই বিপ্লবের সময়, সেটাতে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যেটা আমাদের সবার সম্মুখেই দেখেছি। আমি নিজে মানবাধিকার কর্মী হিসেবে বলতে পারি 31শে মার্চ যে মার্চ ফর জাস্টিস হয়েছিল চট্টগ্রাম আদালতে, তখন ছাত্রদের নিরাপত্তার জন্য যে কজন মহিলা আইনজীবী সম্মুখ সারিতে ছিল, ওদেরকে মানববন্ধন দিয়ে করে রক্ষা করতে সচেষ্ট ছিল, মানবাধিকার কর্মী হিসাবে তাদের 8 জনের একজন কিন্তু আমি ছিলাম। জুলাই বিপ্লবের সেই 5 আগস্টের আগে 4 আগস্ট নিউ মার্কেটে একটা অনেক বড় ঘটনা হলো, গুলি চালানো হলো, মানবাধিকার লঙ্ঘিত হলো, মেয়েরা আক্রান্ত হলো, ওরা
নিউ মার্কেট শহর আশেপাশে সেটাই। আশ্রয় গ্রহণ করেছে, তখন কিন্তু তাদেরকে উদ্ধার করেছিলাম আমরা কিন্তু মানবাধিকার কর্মীরা। এই যে ভয়াবহতার কথা আমাদের অ্যাডভোকেট কানিজ কাউসার বললেন, আপনি একজন এই বিষয়ে আমরা জানি যে আপনি এই বিষয়ে গবেষণা কাজ করেছেন, বিশেষ করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম, খুন, ক্রসফায়ার এবং এই যে আমাদের যে ল অ্যান্ড অর্ডার এজেন্সির মধ্যে দিয়ে মাধ্যমে যে হত্যাকাণ্ড, এই বিষয়গুলো নিয়ে আপনি গবেষণা কাজ করেছেন আন্তর্জাতিক মানের। আপনি এই বিষয়ে আপনার যে কাজ করার ক্ষেত্রে যে অভিজ্ঞতা এবং আপনার যে অভিজ্ঞতালব্ধ যে ফলাফল, সে বিষয়ে আমাদেরকে একটু অবহিত করুন প্লিজ। একটা নাগরিকের বিরুদ্ধে যখন রাষ্ট্র দাঁড়ায় তখন ওই নাগরিক একেবারে অসহায় হয়ে যায়। আমি আমার বিষয়গুলোকে আমি যেভাবে দেখি, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা মানবাধিকারের সংবিধানে মানবাধিকারকে সর্বোচ্চ লেভেলে আমরা স্থান দিয়েছি। আন্তর্জাতিক যত মানবাধিকারের ডকুমেন্টগুলো আছে সবগুলো আমরা সিগনেচার করেছি। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের সেটা আমরা সাইন করি নাই, কিন্তু এই সাম্প্রতিক ইন্টারিম গভর্নমেন্টের সময় সেটিও হয়েছে। কিন্তু আপনি দেখবেন এই স্বাধীনতার পর থেকে মানবাধিকার ভায়োলেশনের মাত্রা দিন দিন বেড়ে গেছে। এখানে আমরা যে সরকারকে আপনারা বুঝাচ্ছেন যে জুলাই বিপ্লবের আগের সরকার, তারা এমন একটা চরম মাত্রায় নিয়ে গেছে, তখন পুরা দেশের সাধারণ নাগরিকগুলো রাষ্ট্রের কাছে অসহায় হয়ে যায়। রাষ্ট্র সেই ক্ষেত্রে ব্যবহার করে রাষ্ট্রের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, যেগুলো জনগণের টাকায় জনগণের অধিকার রক্ষা করবার জন্য রাষ্ট্র যাদেরকে তৈরি করা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, তারাই জনগণকে শত্রু হিসেবে ভেবে তাদেরকে হত্যা করে। একটা আশ্চর্যজনক তথ্য আমি আপনাদেরকে দিতে পারি যে আমাদের দেশে কিন্তু গুমের কালচার এরকম ছিল না। হঠাৎ করে 2007 সালে আমাদের এই গুমের কালচার শুরু হয়, আর এটা চরম মাত্রায় পৌঁছে যায় যে সেটি হচ্ছে যে আপনারা যে শাসনামলের কথা বলছেন, সেই শাসনামল, ওই শাসনামলটা ছিল বাংলাদেশের একেবারে রাজনৈতিক ইতিহাসের মানবাধিকারের একটা অন্ধকার যুগ। আমি আপনাকে যে অভিজ্ঞতাগুলো বলবো, এমন ঘটনাও ঘটেছে। আমি যখন আমার ডাটা কালেকশন করতে যাই তখন দেখেছি যে একজনকে গুম করে জঙ্গি সাজিয়ে আটকে রাখা হয়েছে। আমি যখন সাক্ষাৎকার নিই তখন জানলাম 40 দিন পরে যেদিন তাকে আইডেন্টিফাই করা হয়েছে, পুলিশ অফিসারের মধ্যেও তো অনেকে ভালো মানুষ থাকে, তারা চেষ্টা করে হয়তো রাষ্ট্রের কন্ট্রোলের কারণে এবং যে রাষ্ট্রের এক্সিকিউটিভ পাওয়ার যাদের হাতে থাকে তারা যখন সাবঅর্ডিনেট লেভেলে নির্দেশ দেয় তখন সেই ক্ষেত্রে কোনো কিছু করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারা একজনকে আটকে রাখা হয়েছে। পরবর্তীতে চিন্তা করলো যে তার কোনো অভিযোগ পাওয়া যায়নি, তখন তার পরিবারকে যোগাযোগ করা হলো। তার পরিবার বলছে যে আজকে তার সন্তানের 40 করছে, আপনি দেখেন তাকে গুম করে আটকে রাখা হয়েছে, সে কিন্তু জীবিত, অন্যদিকে তার পরিবারকে কি 40 করা হয়েছে। এই ধরনের অনেক ভয়াবহ চিত্র আপনারা দেখবেন। আর এখন সব কিছু তো খোলাসা হয়ে গেছে, এখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনি সব কিছু পেয়েছেন। আমরা অনেকগুলো পাবলিকেশন করেছি, আমি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের উপরে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের উপরে, গুম খুনের উপরে আমরা পাবলিকেশন করেছি। নারায়ণগঞ্জের কেস এখন কি পরিপূর্ণভাবে এটা প্রমাণিত। এর বাইরে আপনি পৃথিবীতে এমন কোনো শাসন ব্যবস্থা পাবেন না প্রাইভেটভাবে সরকারের নির্দেশে জেলখানা তৈরি করে, আয়নাগর তৈরি করে, নানা অজুহাতে, নানা অনুপাতে, নানা মাত্রায় মানবাধিকার ভায়োলেশন করতে। আপনি সেই জায়গাটা দেখেন, মানবাধিকার ভায়োলেশনেরও তো কিছু চিত্র আছে, একটা কল্পনাও করতে পারে না একজন মানুষ এই ধরনের মানবাধিকার ভয়াবহতার দিক, ভয়াবহতা। এবং এই যে ভায়োলেশনের যে মাত্রা, একেবারে মানুষের যে সকল ধরনের অধিকার, সেই অধিকারগুলোকে এমনভাবে বুলুণ্ঠিত করা হয়েছে। আমাদেরকে ওই যে ব্রিটিশের লিগাসি আমরা বলি না যে বাপের নাম ভুলিয়ে দিব, আমাদেরকে অনেকে বলে না তোমাকে বাপের নাম ভুলিয়ে দিবে, অর্থাৎ আমাদের জন্ম পরিচয়, আমাদের ঐতিহ্য ভুলিয়ে দেবে। এবং সেই জন্য আমি আমার নিজের ফাইন্ডিংসে আপনি যেটা বললেন, সেখানে আমি বলেছিলাম যে একটা রেডিক্যাল বিপ্লবের দরকার। এই বিপ্লবটা কে করবে আমি জানি না, কারা করবে জানি না, কারণ একটা সিস্টেমেটিক মানবাধিকার যখন ভায়োলেশন হয়, একজন নিরপরাধ মানুষের এগেনস্টে পুরা রাষ্ট্র কাঠামো যদি দাঁড়িয়ে যায়,
বিচার ব্যবস্থা যদি দাঁড়িয়ে যায়, পুলিশ ব্যবস্থা যদি দাঁড়িয়ে যায়, একটা পলিটিক্যাল এলিট যারা শাসন ক্ষমতায় আছে তারা যদি দাঁড়িয়ে যায়, তখন সেখানে জনগণ অসহায় হয়ে যায়। অর্থাৎ রাষ্ট্রের এই যে মেশিনারিজগুলো, আপনি যেটা বললেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যাদের কাজ হচ্ছে জনগণের সেবা, তারা রাজনীতিক সরকারের নির্দেশনা মোতাবেক এই যে গুম খুনের কাজ করছে, এখন তাদের যে চাকরি বিধি সেগুলো ক্ষেত্রে তাদের জন্য কি প্রযোজ্য নয়, বা এটা তার প্রযোজ্য। এখানে আমি একটা থিওরিটিক্যাল একটা জিনিস আপনাদেরকে নিয়ে আসি। এখানে হচ্ছে যে তারা তো তাদের প্রমোশনের জন্য এটা ব্যবহার করেছে, তারা যাদেরকে ক্ষমতা রাখবে তাদেরকে স্যাটিসফাই করার জন্য ব্যবহার করেছে, এবং তাদেরকে স্যাটিসফাই করে নিজের প্রয়োজনেও কিছু তারা করে ফেলছে। এক্ষেত্রে আমি যেটা বলি যে একটা টোটালি একটা কালচার অফ ইম্পিউনিটি, অর্থাৎ বিচারহীনতার একটা সংস্কৃতি সেখানে বিরাজমান ছিল, এবং বিচারহীনতার সংস্কৃতির বাহিরে একটা মিলিটারিস্টিক বিহেভিয়ার ছিল। সেই মিলিটারিস্টিক বিহেভিয়ার হচ্ছে যে পুলিশ তো কাউকে গুলি করবে না, পুলিশের সাথে জনগণের তো শত্রুভাবাপন্ন সম্পর্ক না, কিন্তু ওই সময় ছিল শত্রুভাব, অর্থাৎ ওয়ান বুলেট ওয়ান এনিমি টাইপের একটা পরিস্থিতি সেখানে ছিল। আরেকটা ছিল যে দুর্নীতি, যে টাকার বিনিময়েও ওই সময় আপনি সরকারকে খুশি করার জন্য এবং আরেকজনকে খুশি করার জন্য আরেকজনকেও কিন্তু মেরে ফেলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়ে গেছে, সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে সামরিকীকরণ, জনগণের এগেনিস্টে এবং দুর্নীতি সব কিছু মিলে একটা এমন অবস্থা তৈরি করা হয়েছে সেখানে জনগণ একবারে হোপলেস হয়ে পড়েছিল। ভয়াবহতার কথা আমরা জানলাম, বিশেষ করে ওনার গবেষণা কাজ এবং গবেষণার ক্ষেত্রে এবং বাস্তব চিত্র উনি দেখেছেন, যে কথা বললেন যে যার 40 মারা যাওয়ার 40 দিন পালন করছে পরিবার, সে জানেই না যে বেঁচে আছে, এটা কতটা প্যাথেটিক। আবার এমনও পরিবার আছে আমরা জানি যে এখনো দিন গুনছে। 300 পরিবার এই যে একটা ভয়াবহতা আমরা পার করেছি, আমাদের যে অধিকার যে ভুলুণ্ঠিত হলো, এবং এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমাদের আসলে করণীয় কি, আপনি একটু বলেন। যখন রাষ্ট্রীয়ভাবে কোনো অপরাধ করা হয়, সেটাতে আপনি আশ্রয়স্থল কোথায় যাবে? আমরা শেষ আশ্রয় চিন্তা করি কোথায়? আদালতকে। শেষ আশ্রয় চিন্তা করি আমরা কোথাও বিপদগ্রস্ত হলে আমরা প্রথমে কোথায় যাচ্ছি? ফার্স্টে আমরা কিন্তু কাছের থানায় যাচ্ছি, এরপর আমরা আদালতে যাচ্ছি। ওনার যে বক্তব্যটা এবং উনি যেটা বলেছেন চল্লিশা করছে, কারা তুলে নিয়ে গেছে? আইন শৃঙ্খলা বাহিনীরা তুলে নিয়ে গেছে। এবং তার মানে এটা কত গভীরে চলে গেছিল ওই সময়টাতে। আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু সেই প্রশাসনটা এখনো বলবৎ আছে। তারা বাধ্য হয়েছে কেউ, এবং উনি কিন্তু খুব সুন্দর করে বলেছে, কেউ চাকরির জন্য করেছে, কেউ কিন্তু স্বপ্রণোদিত হয়ে করেছে। তাহলে আমাদের প্রথমত ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাইলে কিন্তু আপনি বিচার বিভাগটা আপনার স্বাধীন হতে হবে। আমাদেরকে কিন্তু এইবারের প্রতিবাদ্য বিষয় যেটা, যে প্রতিদিন চর্চা করা হিউম্যান রাইটস এভরিডে এসেনশিয়াল, সেটাই আমাদের করতে হবে। এটা প্রতিদিন চর্চাটা করতে হবে। আমি স্যারের কাছ থেকে একদম সংক্ষেপে 30 সেকেন্ডে আপনার এই বিষয়ে একটু মন্তব্য শুনতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, রাজনৈতিক নেতারা যেই দলেই আসুক না কেন, যেই মতের মানুষই আসুক না কেন, তারা শিক্ষা গ্রহণ করা উচিত মানবাধিকার রক্ষা করার জন্য। কারণ যে জনগণ তাদেরকে পার্লামেন্টে ভোট দিয়ে পার্লামেন্টে তাদেরকে ক্ষমতার অধিকার দিবে, তাদেরকে হত্যা করবে, এটা হতে পারে না। আর অতীতের যত অপরাধ আছে প্রত্যেক অপরাধের কি করতে হবে? বিচার করতে হবে। যদি বিচার নিশ্চিত করা না হয় তাহলে দেখবেন যে আবার কোনো না কোনো ভাবে আবার নতুন যেটা আপনি বলছিলেন কালচার অফ ইম্পিউনিটিতে ভায়োলেশন হবে। এই ঘটনাটা কিন্তু তো আমাদের দেশে যে হচ্ছে এরকম নতুন না, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, ল্যাটিন আমেরিকার দেশে হয়েছে, তারা বিচার করেছে। ঘুরে দাঁড়াতে হবে। আর আমরা প্রত্যেক মানুষ মানবাধিকার সচেতন হতে হবে। আর মানবাধিকারের যে আন্দোলন আমরা মানবাধিকারের জন্য 24-এ করেছি, সে আন্দোলন কন্টিনিউ বলবৎ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই যে এভরিডে এসেনশিয়ালস প্রত্যেক দিন আমাদের অধিকার প্রতিষ্ঠিত না হবে। ধন্যবাদ। মানবাধিকার একটি সার্বজনীন ধারণা। এই মানবাধিকার রক্ষায় আমাদের সবারই সচেষ্ট হতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করা। যেই জনগণ সরকার প্রতিষ্ঠিত করে, সেই সরকারের কাজ হচ্ছে সেই অধিকারগুলোকে বাস্তবায়ন করা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের যে প্রতিপাদ্য,
এই প্রতিপাদ্য আমরা আমাদের কর্মজীবনে অনুসরণ করব। আমরা যার যার জায়গা থেকে আমরা অধিকার সচেতন হব এবং আগামীর যে সুন্দর বাংলাদেশ, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে মানুষ, যার মধ্যে দিয়ে বীভৎস সময়কে মানুষ ভুলতে চায়, এই যে নৃশংসতা, এই যে ভয়াবহতা, আয়নাঘর সহ সেই ভয়াবহতা থেকে মানুষ ফিরে আসতে চায়, তার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং আগামীতে যারা এই দায়িত্ব পালন করবেন তারা এ ব্যাপারে সচেষ্ট হবেন। এই আহ্বান রেখে বিশ্ব মানবাধিকার দিবসের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।